সফল করুন। 22 দফা দাবির ভিত্তিতে গ্রামীণ ধর্মঘট সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই দেশের মানুষের স্বার্থে বামপন্থীরা লড়ছে, লড়বে। এই দেশের মানুষের স্বার্থে বামপন্থীরা লড়ছে, লড়বে। সম্ভব আর কৃষকদের উপরে অমানবিক অত্যাচার কেন কেন্দ্রের বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। কৃষকদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। কৃষকদের দাবি না মেনে তাদের উপর শত্রুর মতো আচরণ করে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমাদের দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি, গোটা দেশ জানে, দীর্ঘ প্রচারের পরে 22 দফা দাবিতে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ শিল্প ধর্মঘট এবং পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। আজকে গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা গ্রামীণ ভারত ধর্মঘট আহ্বান করেছে। গোটা দেশে এই 3টি ধারায় আন্দোলন আজকে চলছে। আমরা রাজ্যের রাজধানী আগরতলাতে আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সেন্ট্রাল ট্রেড ইউনিয়নস মিলিতভাবে এই আন্দোলনে সমর্থন সূচক এই সভা করছে এবং গোটা দেশে যে নির্যাতন চালাচ্ছে দিল্লির শম্ভু বর্মা সহ বিজেপি সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। এখানে এই আন্দোলন এবং প্রতিবাদের অংশ হিসেবে সভা হবে। এখন প্রথমেই এই সভাতে বক্তব্য রাখবেন সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরা রাজ্য কনভেনর কমরেড পবিত্র কর। তারপরে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষে শ্রমিক নেতা কমরেড মানিক দে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে 16 ফেব্রুয়ারি গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং বিভিন্ন কর্মচারী ফেডারেশন, পরিবহন এর সঙ্গে যুক্ত শ্রমিকরা দেশে গ্রামীণ ভারত বন্ধ, শিল্প ধর্মঘট এবং বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছিল। এবং আজকে এখন পর্যন্ত আমরা যা দেখছি, খবর যা এসেছে, রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে। রেল বন্ধ, পরিবহন শ্রমিকদের চাক্কা জামে ব্যাপক প্রভাব পড়েছে পরিবহন শিল্পের উপর। আমরা আমাদের রাজ্যের যে খবর পেয়েছি, গ্রামীণ এলাকার মানুষ তারা কৃষির বিভিন্ন কাজে যায়নি এবং পরিবহনের সঙ্গে যুক্ত যারা আছে তারাও এই ধর্মঘটে আমাদের রাজ্যের মধ্যেও সামিল হয়েছে। বিস্তৃত খবর হয়তো আমরা আরো পরে পাব। ব্যাপক প্রচার আমরা করেছিলাম, মানুষের কাছ থেকে সারা আমরা পেয়েছিলাম। তো আজকে আমরা যে এখানে রাস্তায় নেমেছি তার প্রধান কারণ ইতিমধ্যে আমরা বলেছি। আপনারা দেখছেন গত বলা যেতে পারে 12ই ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা, যদিও তার সঙ্গে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার সেখানে যোগাযোগ নেই, তারা আলাদা হবে। ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা, ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, উৎপাদনের যে
খরচ তার 1.5 গুণ দাম দিতে হবে। সরকারি বেসরকারি কৃষি ঋণ মুকুব করতে হবে। এই দুটি প্রধান দাবি। তারা একটা মোর্চা তৈরি করেছেন। তারাও বলছেন কিষাণ মোর্চা এবং শ্রমিক মোর্চা এই ধর্মঘট তারা 13 তারিখে দিল্লি অভিযানের ডাক দিয়েছে। দেখা গেল যে 2020 সাল থেকে যেভাবে আমাদের সংযুক্ত মোর্চার অভিযানকে দিল্লির 5টি সীমান্তে ওই কৃষকদের বিরুদ্ধে মোদী সরকার তার দাবি না মানে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক একইভাবে এই আন্দোলনেও তারা যুদ্ধ ঘোষণার মধ্যে আরো ব্যাপকভাবে। কালকে রাত্রেবেলা কথা বলছিলাম আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে দিল্লির সীমান্তে অনেক জায়গায় প্রায় 1 থেকে 2 কিলোমিটার ব্যারিকেড, আমাদের ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া, এরপরও নিশ্চিত নয় প্রায় 1 কিলোমিটার জায়গা কংক্রিট দিয়ে ব্যারেক পুঁতে দিয়েছে। আমরা ছবিতে ওগুলো দেখছেন, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কথা আছে। এবং 14 তারিখে দেখা গেল এরপরেও যখন এগুলো মারিয়ে কৃষকদের ট্রাক্টর দিল্লি অভিমুখে রওনা হয়েছে, সমস্ত পুলিশের বাধা পেরিয়ে ব্যাপকভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। এবং এটা আমরা দেখলাম নতুন টেকনোলজি। আমরা এটা পৃথিবীতে দেখলাম ইসরায়েল যেভাবে হামাসের উপর ড্রোন দিয়ে বোমা ফেলছে, ভারতবর্ষ এই পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ, এই পুলিশ ড্রোন দিয়ে কাঁদানো গ্যাসের সেল এই কৃষকদের উপর চালিয়েছেন, ফাটিয়েছেন। শত শত কৃষক আক্রান্ত হয়েছে। তারপরেও কৃষকদের দমাতে পারেনি। 3 জন কেন্দ্রীয় মন্ত্রী ওভারটাইম করছেন আলোচনা করে মীমাংসা করার জন্য, কিন্তু কৃষকরা যেটা বলেছেন যে ন্যূনতম সহায়ক মূল্য এবং ঋণ মুকুব এটা প্রধান দাবি। এটা যদি না মানা হয় আমরা রাস্তা ছাড়বো না, আমরা দিল্লি যাবই। কালকে আবার এই আলোচনা হয়েছে, বলেছেন হ্যাঁ আলোচনা ব্যর্থ হয়েছে, আবার আমরা আগামী রোববারে 18 তারিখ আমরা বলবো আলোচনা করার। কেন? নির্বাচন আসছে, যেই হোক, যদিও সংযুক্ত মোর্চার সঙ্গে নেই তারা, কিন্তু কৃষক তার মূল দাবি আছে সেখানে। এবং এদের উপরে যে অত্যাচার চালিয়েছে, আপনারা কালকে হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, আমাদের দেশের এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর স্বামীনাথনকে এবার ভারত রত্ন উপাধি দিয়েছে। কৃষক নেতা চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকেও দিয়েছে। আমরা বলবো এটা আমাদের কৃষক আন্দোলনের জয়। কিন্তু এত কি বলে, যার ফর্মুলা কার্যকরী করলো না, যেটা কৃষকদের আজকে দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে কৃষকদের দাবি স্বামীনাথনের ফর্মুলা এদের করতে হবে, তার না মেনে মোদী ওনাকে ভারত রত্ন দিয়ে এই সম্মান জানিয়েছে। কালকে এই নিয়ে এই সম্মান অনুষ্ঠানের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে তার আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর স্বামীনাথনের সুযোগ্য কন্যা মথুরা স্বামীনাথনকে। সরকারি মঞ্চে দাঁড়িয়ে মথুরা স্বামীনাথন, তিনি একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি বলেছেন যে আপনারা আমাকে দেখেছেন, আমার স্বনামধন্য পিতাকে ভারত রত্ন উপাধি দিয়েছে তাতে আলোচনা করার জন্য, কিন্তু আমি কি আলোচনা করব? আজকে আমি যখন এখানে আলোচনা করতে এসেছি, আমরা দেখলাম গত 2 দিন যাবৎ
দেশের উপকণ্ঠে চণ্ডীগড় এবং দিল্লিতে যেভাবে কৃষকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেভাবে কৃষকদের সঙ্গে আক্রমণ করা হয়েছে, আমি বলতে চাই এই কৃষকরা কে আমাদের দেশের অপরাধী কিনা, এই কৃষকরা কে আমাদের দেশের শত্রু কিনা, কেন তাদের সঙ্গে পুলিশ এই ধরনের আচরণ করে? তাই আমি এখানে প্রচুর বিজ্ঞানী আছেন, বিভিন্ন নেতৃত্ব আছেন, সরকারের প্রতিনিধিরা আছেন, কৃষকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সেইভাবে তাদের উপর আক্রমণ করবেন না, বসুন, কথা বলুন এবং এই যে কৃষকদের দাবি এটাকে সমাধান করার চেষ্টা করুন। দেখলাম একটা বিরাট করতালি বলল, অর্থাৎ সমস্ত বিজ্ঞানী যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও তাকে সমর্থন করেছে। এই হলো আমাদের অবস্থা। কিন্তু এটা মোদির অমিত শাহের কর্ণগোচরে ঢুকছে না। আমরা বলবো যে এইটাকে যদি না মানেন, ভারতবর্ষে কৃষক বিদ্রোহ রাখার দেখা তারা যায়। তার সঙ্গে দেশের শ্রমিক শ্রেণী তার অধিকার যেভাবে আপনারা কেড়ে নিয়েছেন, 44টা শ্রম কোড, 8 ঘন্টা কাজ, যেটা আমরা মে দিবস পালন করার মধ্য দিয়ে করি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ, এই আন্তর্জাতিক স্বীকৃত আইন ভারতবর্ষ চালু ছিল। এটাকে আপনারা বাতিল করে দিয়ে দেশের পুঁজিপতিদের স্বার্থে 12 ঘন্টা কাজের অধিকারকে পুঁজিপতিদের জন্য দিয়ে দিয়েছে। ধর্মঘট করা যাবে না, সভা সমিতি করা যাবে না মালিকদের অনুমতি ছাড়া। অর্থাৎ আমাদের দেশের শ্রমিক শ্রেণীকে দেশের পুঁজিপতি দালাল নরেন্দ্র মোদীর তাদের হাতে ছেড়ে দিয়েছে, এটা মানতে পারে না। কৃষক শ্রমিক যারা রেগার কাজ পায় তার বাজেট প্রতি বছর কমানো হচ্ছে, এবারও কমানো হয়েছে। আমরা দাবি তুলেছি, এটা বিজেপি দাবি করেছিল এক সময় 200 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে, তাই আমরা 600 টাকা মজুরি দাবি করছি। এইভাবে এই যে শ্রমিকদের অধিকার, কি আইন করলো যে ব্রিটিশ আইন আইপিসি তাকে বাতিল করে সংহিতা আইন, সেই আইনে কি বললো, গাড়ির চালক যদি দুর্ঘটনা পড়েন তাহলে সেই গাড়ির চালক কোন আইন লাগবে না, তার 10 বছরের চেয়ে হবে। এই ধরনের দানবীয় আইন যেটা পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে নেই। এইভাবেই আজকে শ্রমিকদের সঙ্গে কৃষকদের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকার এই প্রতারণা করছেন, তাদেরকে দাসত্বে পরিণত করার চেষ্টা করছেন, অন্নদাতাদের আর খেটে খাওয়া মানুষদের। তাদের উপর এই যে পুলিশের নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আজকে এই বন্ধের দিনে সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং অন্যান্য শ্রমিক সংগঠন যৌথভাবে সারা দেশে এই পুলিশের নির্যাতন অত্যাচার, যেটা গত 12 তারিখ থেকে দিল্লির উপকণ্ঠে চণ্ডীগড়ে চলছে, তার প্রতিবাদ জানাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা তার অংশ হিসেবে আজকে আগরতলাতেও এই বন্ধের দিনে এই প্রতিবাদ এই সংগঠিত করেছি। আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতেও আজকে বিভিন্ন জেলাতে মহকুমাতে এই প্রতিবাদ এই দুটি সংগঠন যৌথ সংগঠনের উদ্যোগে সেখানে করা হবে। এই কর্মসূচিতে আপনারা যারা এত কিছুর পরেও অংশগ্রহণ করেছেন, আমি সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সভার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং মোদী সরকারের এই শ্রমিকদের এবং কৃষকদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণার এই যে কাজ, এর বিরুদ্ধে আপনারা আমাদের সাহায্য করবেন, এগিয়ে যাবেন, আরো পথ আমাদের যেতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে যাবেন। তীব্র ঘৃণা ধিক্কার জানাই নরেন্দ্র মোদীর এই পুলিশের নির্যাতনের বিরুদ্ধে। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই কয়েকটি কথা বলে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক মৈত্রী জিন্দাবাদ।
উপর আমাদের রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষে সিআইটিউর সভাপতি কমরেড মানিক দে বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সকলকে যারা আজকে আন্দোলনে অংশ নিয়েছেন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। দেশব্যাপী এই কর্মসূচি চলছে, এটা অগাস্ট মাস থেকে শুরু হয়েছে, আজকে গিয়ে এটা মোটামুটি একটা পর্যায়ে এসছে। দফায় দফায় এই আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা প্রচার নিয়ে গেছি, আমাদের বক্তব্য আমরা পৌঁছে দিয়েছি। আজকে যে আন্দোলনটা চলছে, এই লড়াইটা এখন পর্যন্ত যা খবর, শিল্পে একটা ভালো প্রভাব পড়েছে এবং বিএসএনএল অচল হয়ে গেছে, স্টিল ইন্ডাস্ট্রি অচল হয়েছে, রেল এবং যানবাহন বিপর্যস্ত, সারা দেশেই অধিকাংশ জায়গায় রেল এবং যানবাহন বিপর্যস্ত হয়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নেই, আমরা কিন্তু সাধারণ ধর্মঘট আহ্বান করিনি। এটার মধ্য দিয়ে মোদী সরকারকে আমরা জানান দিতে চেয়েছি, আপনি যে পথে চলছেন, আপনার সরকার যে পথে চলছে, বিজেপি যে পথে চলছে, এটা বেশি দিন এভাবে চলতে দেওয়া যায় না। মানুষ স্বচ্ছ সীমার বাইরে চলে গেছে, শুধু ভাষণের পর ভাষণ দিচ্ছেন, কাজের কাজ কিছু করছেন না। এবং আমরা লক্ষ্য করছি গত কয়দিন যাবৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী অস্থির হয়ে পড়েছেন, ভিতরে একটা আতঙ্কবোধ কাজ করছে, সরকারে ফিরে আসা সম্ভব কিনা এই ধরনের একটা ভয়বোধ ভিতরে কাজ করছে। শুনছিলেন আমার আগের বক্তা থেকে, এত বছর ধরে মনে পড়েনি, এখন নির্বাচনের বৈতরণী পাশ হওয়ার জন্য কিছু লোককে ভারতরত্ন, পদ্মশ্রী এগুলি দিচ্ছে। এগুলি হলো রাজনৈতিক স্টান্ট, পলিটিক্যালি বিষয়টাকে নিয়ে দেখানো লোককে যে আমি কত বড় একজন স্বনামধন্য ব্যক্তি, তাদেরকে সম্মান দিচ্ছি। এটা হলো লোক দেখানো, মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা। এগুলো করে দেশের মানুষের তো একটা অভিজ্ঞতা হয়েছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দারিদ্রতা, শিল্প কারখানা বন্ধ, শুনছিলেন কৃষি বিপন্ন, এগুলো অচল হওয়া মানে দেশটা অচল হয়ে যাওয়া, আর দেশ অচল হয়ে যাওয়া মানে মানুষ বিপন্ন হয়ে যায়। সেই বিপন্ন মানুষগুলোকে রক্ষা করার জন্য লড়াই সংগ্রামের অভিজ্ঞতায় নিরিখে ধীরে ধীরে একটা ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্যবদ্ধ আন্দোলন চলছে। আমাদের কর্মসূচি আমাদের রাজ্যে আমরা নিয়েছি, আমরা আলোচনা করে ঠিক করেছিলাম যে আমরা রাস্তায় আজকে নামবো না, মানুষের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু গত ৩-৪ দিন যাবৎ কৃষকের উপর যা করেছেন, এ তো নির্মম অপরাধ করেছেন। সমস্যা সমাধানের দিকে না গিয়ে তিনি সেখানে তার প্রশাসনকে কাজে লাগিয়ে অত্যাচার শুরু করেছেন। শুনছিলেন কিছু আলোচনা যে কিভাবে যুদ্ধ ঘোষণা করছেন, আপনি কার স্বার্থ রক্ষা করছেন, বুঝতে কি অসুবিধা হয়? এই কথাগুলি বামপন্থী আন্দোলনে তারা বলেছে, বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলো বলেছে, অন্যান্য ট্রেড ইউনিয়ন বলেছে, কৃষক সংগঠন বলেছে যে এর পিছনে একটা কিছু আছে, ব্যাপক দুর্নীতি, লুটপাট, গোটা দেশটাকে লুটপাট করে খাচ্ছেন। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এটা অস্বীকার করার সুযোগ নেই। এরা অন্যের পিছনে সিবিআই, ইডি লাগায়, সাহস থাকে তো তাদের এগুলো তদন্ত করো, বিরোধীরা যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছে এগুলো তদন্ত করো, তদন্ত করলে তার সমস্ত কিছু বেরিয়ে আসবে। এই যে গতকাল আমরা এই কথাগুলো বলছি,
এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করছে টাকা দিয়ে, মানুষের জনমতকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই রাজ্য 2018 সালে তাই হয়েছে, 2023 সালে তাই হয়েছে। অর্থ দিয়ে মানুষের মনকে প্রভাবিত করা যায় কিনা? নির্বাচনী ফান্ডে তারা অর্থ দিচ্ছে, বন্ডের নামে এই অর্থ যোগান দিচ্ছে। যারা আমার দেশের জনগণের ধীরে ধীরে পরিশ্রমের বিনিময়ে গড়ে তোলা সম্পত্তি গড়ে তুলেছেন, এই সম্পত্তিগুলো তাদের তুলে দিয়েছেন। এটা তো মেনে নেওয়া যায় না। এটাই প্রতিবাদ করেছিলাম। সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সবাই নিয়েছে। 5 জন বিচারপতি চিফ জাস্টিসের নেতৃত্বে ঐক্যমতের ভিত্তিতে বলেছে যে না, ঠিকই তো, এ তো নির্বাচনের যারা টাকা দিচ্ছে, কারা দিচ্ছে, তাদের নাম জানার অধিকার জনগণের আছে। কেন এই রাজনৈতিক দলকে দিচ্ছে? ওই বামপন্থীরা তো এই টাকা নেয় না, বামপন্থীরা তো এই টাকা গ্রহণও করে না। কাকে দিচ্ছে? বিরোধী টাকা বিজেপিকে দিচ্ছে। এগুলো প্রকাশ করার জন্য আরটিআই অনেকবার বলা হয়েছে, তথ্য প্রকাশ হয় না। এখন বেরিয়ে আসবে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতি তাদের শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, কোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন কমিশনকে এগুলোর নাম প্রকাশ করার জন্য বলছে। দেখবেন নাম বেরিয়ে আসবে কার? ওই আদানি আম্বানিদের কোম্পানিগুলোর নাম বেরিয়ে আসবে। এরাই অর্থে জোগাড় দিচ্ছে শাসক দলকে, এরাই জলের দলে আমার দেশের সমস্ত সম্পদ বিক্রি করে নিচ্ছে। এরা বন্দর নিয়ে নিয়েছে, এরা এয়ারপোর্ট নিয়ে নিয়েছে, এরা বিভিন্ন কয়লা খনিগুলো তাদের আয়ত্তে নিয়ে গেছে, এবং এয়ার ইন্ডিয়ার মতো সম্পত্তিও নিয়ে গেছে টাটার মতো লোকরা। এরা কার সম্পত্তি? জনগণের সম্পত্তি। কাজেই এরা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকামি করেছে এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী কাজ করিয়েছে। দেশবাসী এদেরকে ক্ষমা করবে না, এবং দেশবাসী এর জবাব তারা চাইবে। এই জবাব চাওয়ার জন্য সামনের দিনগুলোতে আসছে নির্বাচন। এই নির্বাচনে শ্রমজীবী, কৃষক, গণতান্ত্রিক মানুষ, সাধারণ মানুষ যাদের জীবন নয়ের অভিজ্ঞতার ভিত্তিতে লাঞ্ছিত বঞ্চিত, তারা তাদের উপযুক্ত জবাব দেবে। আজকের আন্দোলনের মধ্য দিয়েই গোটা দেশে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। আমাদের রাজ্য বাধা বিপত্তি এগুলোর মধ্যেও এগুলো অমান্য করে, বাধা বিপত্তি এগুলো অমান্য করে দিয়ে আমাদের রাজ্য আমরা লক্ষ্য করেছি দারুণভাবে তারা সাড়া দিয়েছেন এবং নৈতিকভাবে সাড়া দিয়েছেন। কাজেই এটা প্রতি সকলকে প্রতি সম্মান রেখে আমরা আজকের যে আন্দোলন, সেই আন্দোলনে জাস্ট খালি গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলনের উপর যে এটা চলছে তার প্রতিবাদ আমরা করলাম, আর দেশব্যাপী সেই প্রতিবাদ চলছে। এই কথাটুকু বলে আগামী দিন আরো লড়াই, আরো সংগ্রাম এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে বার্তা আমাদের নিয়ে যেতে হবে। যত কঠিনই হোক এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের রাজ্যের পরিস্থিতিটা স্বাভাবিক না, আমাদেরকে কথা বলতে দেয় না, আমরা মানুষের কাছে না পৌঁছতে পারি, বাধা তৈরি করে। এগুলো যারা সত্য, আমাদের সামনের দিকে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অগ্রসর হতে হবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, কারণ এই রৌদ্রের মধ্যে আপনারা দাঁড়িয়ে কথাগুলো শুনেছেন, আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দিত করে আমার বক্তব্য শেষ করলাম। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।